Good evening, students. Welcome to my YouTube channel, DS Book of Education. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের সেমিস্টার 1 এর প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ক্লাস 11 সেমিস্টার 1 এর একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, দ্যাট ইজ ABCD মেথড, অ্যানথ্রোপোমেট্রিক, বায়োকেমিক্যাল, ক্লিনিক্যাল, ডায়েট সার্ভে। এই ABCD মেথড আমরা প্রত্যক্ষভাবে যখন নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করে থাকি কোনো একটি জনগোষ্ঠীর বা কোনো একটি ইন্ডিভিজুয়ালের, তখন কিন্তু আমরা এই নিউট্রিশনাল মেথডস এর মধ্যে ABCD মেথডকে ব্যবহার করে থাকি। এবার কথা হচ্ছে কেন আমরা এটাকে ABCD মেথড বলবো। প্রথমেই বললাম যে এই ABCD মেথডের পুরো কথা কি। আমরা কোনো জনগোষ্ঠী বা কোনো একজন ব্যক্তি সাপেক্ষে যখন পরিমাপ করে থাকি তখন বিভিন্ন রকমের পদ্ধতি আমরা ব্যবহার করি। আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পরিমাপ নিতে পারি, আমরা বায়োকেমিক্যাল টেস্ট করতে পারি, আমরা ক্লিনিক্যাল টেস্ট করতে পারি এবং আমরা ডায়েটারি সার্ভেও করতে পারি। যেহেতু বিভিন্ন রকমের পদ্ধতি আমরা এখানে ব্যবহার করে থাকি এবং প্রত্যেকের নামের যে প্রথম অক্ষর রয়েছে সেটাকে এক করে আমরা ABCD মেথড নাম দিয়েছি। চলো তাহলে আজকে আমরা আমাদের টপিকের আরো গুরুত্বপূর্ণ তথ্য অনুসন্ধান করি। প্রথমেই যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে শরীরের বিভিন্ন অঙ্গের পরিমাপ করা হয়। তার মানে এই যে এ ফর অ্যানথ্রোপোমেট্রি, যার বাংলা অর্থ দ্বারায় শরীরের বিভিন্ন অঙ্গের পরিমাপ করা। এই পরিমাপের মধ্যে সর্বপ্রথম কোন পরিমাপ পদ্ধতি আসছে? আমরা জানি এর অঙ্গের পরিমাপ করার মধ্যে সর্বপ্রথম আসছে ওজন এবং উচ্চতা। ওজন অর্থাৎ আমরা জানি ওয়েট, এবং উচ্চতা মানে হচ্ছে হাইট। এই ওয়েট এবং হাইট আমরা জানি যে কোনো ব্যক্তির নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যাসেসমেন্টের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি। বলছে শিশুর পুষ্টির মান নির্ণয়ের সহজতম ও প্রকৃত উপায় হলো তার ওজন মেপে দেখা। জন্মের সময় একটি শিশুর স্বাভাবিক ওজন কত হবে? 2.5 কেজি বা তার একটু বেশি, এবং 1 বছর বয়সে শিশুর জন্ম মুহূর্তে 3 গুণ হওয়া উচিত। কত গুণ বলছে? 3 গুণ। ঠিক মতন পুষ্টি পেলে শিশুর ওজন কিন্তু এই হারে বাড়বে। তার মানে এখানে কিন্তু একটা ইন্ডিকেটর দেওয়া হলো। ইন্ডিকেটরটা ঠিক, ইন্ডিকেটর হচ্ছে যদি ঠিক মতন পুষ্টি পাওয়া যায়, তার মানে প্রপার নিউট্রিশন, তাহলে শিশুর ওজন কিন্তু 3 গুণের থেকেও বা এই 3 গুণ আকারেই কিন্তু বাড়বে। পরবর্তী ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উচ্চতা বা দৈর্ঘ্য নির্ভর করে বংশগতি বা পরিবেশের উপর। তার মানে আমার জেনেটিক্স কি রয়েছে এবং আমার এনভায়রনমেন্টাল কি। পরিবেশের প্রধান উপাদান কি? খাদ্য। বয়সের অনুপাতে শিশুর দৈর্ঘ্য এবং ওজন বাড়লে বোঝা যাবে যে শিশুর পুষ্টি ঠিক আছে নাকি। তার মানে এখানেও আমরা দেখছি যে হোয়াট ইজ দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ ইন্ডিভিজুয়াল বা শিশু, এবং আমরা ওজনের ক্ষেত্রেও কিন্তু তাই দেখেছি। তাহলে আমরা যদি দেখি যে ওজন এবং উচ্চতা দুটি খুবই গুরুত্বপূর্ণ প্যারামিটার যখন আমরা নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করে থাকি। বলছে এই পদ্ধতির সাহায্যে প্রোটিন এবং শক্তির অসামঞ্জস্যতা, তার মানে ডিসব্যালেন্স, ধরা পড়ে। শিশুর অপুষ্টি কতটা গভীর, সাধারণ থেকে গুরুতর কিনা তা জানা যায়। আমরা একটা পরিমাপ করে থাকি ওয়েট ফর এজ, আমরা পরবর্তী সময় দেখব, এবং হাইট। বলছে পুষ্টি মাপার এই পদ্ধতি অত্যন্ত সহজ সরল এবং নির্ভরযোগ্য। অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যার মূল্যায়ন করা যায়। মাপার যন্ত্রপাতি দামে সস্তা। আমাদের কি প্রয়োজন? হ্যাঁ, একটা জাস্ট ফিতের মাধ্যমে আমরা পরিমাপ নিতে পারি এবং স্কেল প্রয়োজন হতে পারে।
ওজন মাপার জন্য একটা ওয়েট মেশিনের প্রয়োজন হয়, ব্যাস এটুকু হলেই হয়ে যায়। এটা না খুব একটা দামি না কিছু, তাই আমরা সস্তা এবং অল্প শিক্ষিত লোকেরা, তার মানে যে গ্রামের মানুষদেরও যদি এই দুটো বিষয় প্রশিক্ষণ দেওয়া হয় যে কিভাবে উচ্চতা এবং ওজন পরিমাপ করা হয়, তারাও কিন্তু সেটা করতে পারবে। পরবর্তী সময় কিংবা পরবর্তী প্রজন্মে পুষ্টির মান কতটা উন্নত হলো কিংবা তার অবনতি ঘটলো তা কিন্তু সহজেই জানা যায়। এরপরে একটা ক্লাসিফিকেশন আমি তোমাদের সামনে তুলে ধরেছি, সেটা হচ্ছে গোমেজ ক্লাসিফিকেশন। সেটা হচ্ছে গোমেজ ক্লাসিফিকেশন। সেটা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়? সেটা তৈরি হয় ওয়েট ফর এজ, তার মানে দুটো প্যারামিটার লাগে, একটা ওয়েট লাগে একটা এজ লাগে। এই ওয়েট ফর এজ এর পার্সেন্টেজ আমরা কিভাবে বের করি? ওয়েট অফ চাইল্ড, তার মানে ধরলাম কোনো বাচ্চার ওজন হচ্ছে 3 কেজি, ওয়েট অফ নর্মাল চাইল্ড অফ সেম এজ, কিন্তু তার ওজন সেই বয়সে হওয়ার কথা 6 কেজি, উদাহরণ হিসাবে ধরলাম, ইন্টু 100। ঠিক আছে, তার মানে এখানে কত আসবে? 1/2 ইন্টু 100, তার মানে 50। ঠিক আছে, এবার যদি 50 হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সিভিয়ার ম্যালনিউট্রিশন, তার মানে এই যে মানটা এটা কিন্তু লেস দ্যান 60%, তার মানে আমরা কি দেখছি? সিভিয়ার ম্যালনিউট্রিশন। ঠিক আছে, এরপরে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যারামিটার রয়েছে, তার নাম হচ্ছে বিএমআই। তার নাম হচ্ছে বিএমআই, বডি মাস ইন্ডেক্স, যেটাকে আমরা কেজি পার মিটার স্কোয়ার যে একক রয়েছে সেই এককে দেখে থাকি। এই যে বডি মাস ইন্ডেক্স, এটা মূলত কি? বডি মাস ইন্ডেক্স আমরা এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। বডি মাস ইন্ডেক্স আমরা মূলত ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, সেটাকে আমরা পরে মিটারে কনভার্ট করে নিই। মূলত যে সাপোজ আমরা ধরে নিলাম কারোর ওয়েট হচ্ছে 32 কেজি, ঠিক আছে, কারোর হাইট হচ্ছে 5 ফিট, ঠিক আছে, এই 5 ফিটকে আমি যদি 2.5 দিয়ে 30 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আসে 150। 150কে আমি আবার সেন্টিমিটারে থেকে মিটারে কনভার্ট করে নিয়ে এই ইকুয়েশন যদি আমি ফলো আপ করি তাহলে যে মানটা আসবে, আমি ধরলাম একটা এক্সাম্পল ধরলাম যে আমার মান এলো 18, ঠিক আছে, 18 কেজি পার মিটার স্কোয়ার। তোমরা তোমাদের বিএমআই কিন্তু এইভাবে ক্যালকুলেট করতে পারো। 18 কেজি পার মিটার স্কোয়ার, তাহলে আমরা কি দেখবো? এটা কি রয়েছে? মাইল্ড থিননেস, তার মানে কি নর্মালের থেকে কিন্তু নিচে। কারোর যদি লেস দেন 16 আসে তাহলে কি হবে? সিভিয়ার থিননেস, কারোর যদি 16 থেকে 17 আসে। মডারেট থিননেস, কারোর যদি 18.5 থেকে 25 আসে তাহলে সেটা কি হবে? নর্মাল। ঠিক আছে, নর্মাল হচ্ছে 18.5 থেকে 25, এবং তারপর যত এটা ডান দিকে যেতে থাকবে আমরা দেখবো যে মানটা বাড়ছে এবং সেটা ওভারওয়েট, ওবেস ক্লাস 1, ওবেস ক্লাস 2, ওবেস ক্লাস 3, এই 3টে ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু পড়বে। পরবর্তী সময় কোন মানটা আমরা দেখবো বা কোন পদ্ধতি আমরা দেখবো? মধ্যবাহুর পরিধি বা এমইউএসি, যেটাকে আমরা বলে থাকি মিড আপার আর্ম সার্কামফারেন্স। অনেক সময় অল্প শিক্ষিত জননীরা শিশুর সঠিক বয়স বলতে পারেন, ফলে বয়সের অনুপাতে তার ওজন বাড়ছে কিনা স্থির করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় আবার ওজন নেবার উপযুক্ত যন্ত্রও থাকে না, তখন একটি লাল, হলুদ এবং সবুজ 3 রঙা ফিতে নিয়ে শিশুর মধ্যবাহুর মাপ নিতে হয়। একটি ফিতে হবে, লাল রং কি হবে? 12.5 সেন্টিমিটার, হলুদ রংটি 1.5 সেন্টিমিটার এবং বাকিটা হবে সবুজ। তার মানে আমরা দেখবো এখানে যদি ছবিটা আমরা দেখি, এই ছবিটার কথা কিন্তু বলছে, এটাকে এমইউএসি টেপ বলা হয়। শিশুর জামার বাঁ হাতটি গুটিয়ে নিয়ে হাতটি শরীরের পাশে ঝুলিয়ে দেবে। এবার শিশুর বাম হাতের মাঝামাঝি পেটে জড়িয়ে দেবে। মাপ নেবার সময় ফিতে লাল অংশটি বাহুতে জড়াতে হবে। ফিতের লাল প্রান্তটি যদি সবুজ রঙে গিয়ে মেশে তবে বুঝতে হবে শিশুর উপযুক্ত পুষ্টি হচ্ছে। কি বুঝবো? শিশুর উপযুক্ত পুষ্টি হচ্ছে। লাল রংটি যদি হলুদের সঙ্গে মিশে তবে বুঝবে শিশুর
পুষ্টির কিছু ঘাটতি আছে। লাল রংটি যদি লালেই মিশে থাকে তবে বুঝতে হবে শিশুর মারাত্মক অপপুষ্টি। ঠিক আছে, 3টে প্যারামিটার আমরা কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি। বিশেষ যত্ন না নিলে সে মারা যেতে পারে। 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত একটি সুস্থ সবল শিশুর মধ্যবাহুর পরিধির মাপ কত থাকবে? 13.0 থেকে 16.0 সেন্টিমিটার বা 13 থেকে 16 সেন্টিমিটার। এটি কি বলছে? খুব সহজ এবং নির্ভরযোগ্য পরীক্ষা। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে বিষয়টাকে রয়েছে, এটাকে এখানে ঢুকিয়ে তারপর টান দেওয়া হয়, তার মানে এরকম ভাবে কিন্তু করা। এখানে যেমন এটা এসেছে মান, এখানে এইভাবে করা হয়, ঠিক এই পশ্চারে কিন্তু ওটাকে প্লেস করতে হবে। ত্বকের ভাঁজ, নেক্সট টেকনিক কি? ত্বকের ভাঁজ, তার মানে স্কিন ফোল্ড থিকনেস। আমাদের দেহে ত্বকের নিচে অ্যাডিপোজ টিস্যুর মধ্যে ফ্যাট অর্থাৎ চর্বি জমে। ক্যালিপার নামক যন্ত্র দিয়ে বাইসেপস ও ট্রাইসেপসের ত্বকের ভাঁজ মেপে জানা যায় শিশুর দেহে কতটা ফ্যাট আছে। ফ্যাটের পরিমাণ শিশুর দেহে পুষ্টি অপুষ্টি কিংবা অতিপুষ্টিও কিন্তু নির্দেশ করে থাকে। ঠিক এইভাবে অনেকটা চিন্তা পদ্ধতিও বলা হয়। ঠিক আছে, এতক্ষণ আমরা যে কটা পদ্ধতি পড়লাম সেগুলো কিন্তু সবই অ্যানথ্রোপোমেট্রির মধ্যে। এবার আমরা দেখব কিছু ডাক্তারি মূল্যায়ন। পুষ্টির মান বোঝার অন্যতম উপায় হলো ডাক্তারি পরীক্ষা। দেহের মধ্যে কতগুলি লক্ষণ দেখে খাদ্যের কোনো বিশেষ অভাবজনিত অপুষ্টি অনুমান করা যায়। যেমন একটি শিশুর দেহে শীর্ণ, ওজন কম এবং মেজাজ খিটখিটে, এই সমস্ত লক্ষণ দেখে অনুমান করা যায় শিশুটি হয়তো ম্যারাসমাসে ভুগছে। তার মানে কি? এটি একটি PEM, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। রাত্রে অন্ধকার কিংবা বিটট স্পট দেখে আমরা এটি জানবো যে খাদ্যে কি রয়েছে? ভিটামিন A এর অভাব রয়েছে। কোনো মেয়েকে যদি ফ্যাকাশে দেখায় এবং তার ঘুম ভালো না হয়, তার সঙ্গে ক্লান্তি অবসর থাকে, তবে কি বলবো আমরা? যে তার রক্তাল্পতা বা অ্যানিমিয়া রয়েছে। এই অ্যানিমিয়া বিভিন্ন কারণে হতে পারে, ভিটামিন B9, ভিটামিন B12, আয়রন। ঠিক আছে, ডাক্তারি পরীক্ষার ফল সম্বন্ধে সুনিশ্চিত হবার জন্য ল্যাবরেটরি এবং জৈব রাসায়নিক পরীক্ষা করা দরকার। জৈব রাসায়নিক বিচার, রক্তের হিমোগ্লোবিন, মলমূত্র ইত্যাদি পরীক্ষার দ্বারা অপুষ্টির মাত্রা বোঝা যায়। রোগ নির্ণয় করাও কিন্তু সম্ভব নয়। রক্তে হিমোগ্লোবিন, যেটাকে আমরা এরকম HB দিয়েও ডিনোট করে থাকি, মাত্রা জানা গেলে কি জানা যাবে? যে কতটা আয়রন আছে শরীরে। এবং আরো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, যেমন থায়ানিনের বাড়তি পরিমাণ দেখে ভিটামিনের ঘনত্বের দ্বারাও কিন্তু বিভিন্ন ভিটামিনের অবস্থান সম্পর্কে জানা যায়। মলে যদি কোনো পরজীবী পাওয়া যায় তবে রোগ নির্ণয়ের চিকিৎসা সুবিধা হয়। জৈব রাসায়নিক পরীক্ষার সময় ব্যয় সাপেক্ষ। তাছাড়া ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এ ধরনের পরীক্ষা সম্ভব, কিন্তু কোনো বিশেষ অঞ্চল, তার মানে কোনো কমিউনিটি, তার ক্ষেত্রে কি হবে? এটা খুবই সময় সাপেক্ষ। ঠিক আছে, নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের খাদ্য নিরীক্ষা পরীক্ষা, তার মানে ডায়েটারি সার্ভে। খাদ্য পর্যবেক্ষণের মধ্য দিয়ে জাতীয়, আঞ্চলিক, পারিবারিক কিংবা ব্যক্তিগত স্তরে পুষ্টির মান জানা যায়। কোনো ব্যক্তির পুষ্টির মান নির্ণয় করতে হলে তার মাসিক, সাপ্তাহিক এবং দরকার মতো 24 ঘন্টার খাদ্যের মূল্যায়ন করতে হয়। মাসিক, তার মানে একটা হতে পারে মান্থলি, একটা হতে পারে উইকলি, আর একটা হতে পারে ডে ওয়াইজ। এই ডে ওয়াইজটারও কিন্তু বিভিন্ন ভাগ আছে। একটা 24 আওয়ার রিকল, আর একটা হতে পারে 3 ডে, আর একটা হতে পারে 7 ডে। এবার এই যে খাদ্য নিরীক্ষণ পদ্ধতি, এটি বিভিন্ন রকমের হয়। কি কি হতে পারে? প্রশ্নাবলী পদ্ধতি, সাক্ষাৎকার পদ্ধতি, খাদ্য অনুসন্ধান পদ্ধতি, কাঁচা খাদ্য পরিমাপ পদ্ধতি, রঞ্জিত খাদ্য পরিমাপ পদ্ধতি, খাদ্য বিশ্লেষণ পদ্ধতি। এই যে প্রশ্নাবলী পদ্ধতি, এই প্রশ্নাবলী পদ্ধতিতে আমরা কতগুলো প্রশ্ন তৈরি করি। ঠিক আছে, প্রশ্ন তৈরি করার পর আমরা যার কাছ থেকে তথ্য চাইছি তাকে সেই প্রশ্নপত্র দেওয়া হয় এবং সে তার পছন্দ মতন অপশনটাকে চুজ করে এবং আফটার দ্যাট তার অ্যানালিসিস করা।
তার মাধ্যমে জানা যায় যে কার খাদ্যে কতটা ঘাটতি রয়েছে বা কতটা আধিক্য রয়েছে। সাক্ষাৎকার পদ্ধতি, এটা 1-to-1 হয়, ফেস টু ফেস মোডে হয়, বা অনেক সময় টেলিফোন ভিত্তিকও হতে পারে। একজন ইন্টারভিউয়ার থাকেন এবং একজন ইন্টারভিউই থাকে, ঠিক আছে। খাদ্য অনুসন্ধান পদ্ধতি আছে, কাঁচা খাদ্য তার মানে র ফুড। আমি আজকে আলুর তরকারি বানালাম, সেই আলুর তরকারি বানাতে গিয়ে আমি কতটা, সাপোজ 100 গ্রাম পটেটো ইউজ করলাম, 3 গ্রাম সয়েল দিয়ে দিলাম শুধু একটা আলুর তরকারিতে, এবং 1 গ্রাম সুগার দিলাম। এই যে জিনিসগুলো, এর কি মূল্য রয়েছে, কি নিউট্রিয়েন্ট ভ্যালু রয়েছে, ভ্যালুগুলো ক্যালকুলেট করবে, এবং আরো যত রকমের রান্না হবে সেগুলো করতে গিয়ে যে যে জিনিসগুলো আমি কিনে এনেছি বা বাড়িতে রয়েছে সেগুলোর ওজন করবে, ঠিক আছে। এই রান্নাটা হয়ে গেলে যে আলটিমেটলি আলুর তরকারিটা হলো, সেটাকে যদি পরিমাপ করি সেটা হয়ে যাবে রঞ্জিত খাদ্য পরিমাপ। আর লাস্টে কি রয়েছে, খাদ্য বিশ্লেষণ। এটাও কিন্তু খানিকটা একটা কেমিক্যাল টেস্টিং। তাহলে খাদ্য নিরীক্ষার ক্ষেত্রে কতগুলি বাস্তব অসুবিধা রয়েছে, যেমন রান্নার মাধ্যমে খাদ্যের কতটা অপচয় হচ্ছে তা জানা কঠিন। তাছাড়া বাড়ির লোকেরা সবসময় সহযোগিতা করেন না, তারা কি খাচ্ছেন বা কতটা খাচ্ছেন ঠিকভাবে প্রকাশ করতে চান না। তাই খাদ্যের মূল্যায়ন দ্বারা পুষ্টির সঠিক মূল্যায়ন করা কিন্তু কঠিন হয়ে পড়ে, ঠিক আছে। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে। তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল, যেটা তোমরা এখন ওয়াচ করছো, ডিএস গ্রুপ অফ এডুকেশন, তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রত্যেক দিন তোমাদের জন্য একটি করে নতুন ভিডিও তোমাদের সেমিস্টারের জন্য উপযোগী আমি নিয়ে আসবো। এবং তোমাদের যদি প্রয়োজন মনে হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও কোনো বিষয়ে জানার জন্য, কোনো নোটস এর জন্য, তাহলে অবশ্যই কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করতে পারো। রিভিশন কোর্স পেড কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা যদি এখনো জয়েন না করে থাকো অবশ্যই জয়েন করতে পারো, আমাকে মেল করতে পারো, ডেসক্রিপশনে কিন্তু আমার মেল আইডি দেওয়া রয়েছে। অবশ্যই এই ফ্রি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, এখানে প্রত্যেকটা ক্লাসের নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। Thank you for watching my channel once again, and please subscribe my channel, like and share. Thank you.